খুব সংক্ষেপে যদি আজিজুল বারী হেলাল এখানে আপনি কিছু অ্যাড করতে চান, আপনাদের এর আগের উদাহরণ এখানে এসেছে, যদি আপনি সেখানে কিছু বলতে চান আপনি বলবেন। এবং যে পরামর্শটা এখানে সাকি এর আগেও দিয়েছে, জাতীয় ঐকমত্য কমিশনে জুনায়েদ সাকি কথাটা বলেছিলেন, বরাবরই বলে আসছেন যে আগামী ইলেকশনে সংবিধান সংস্কারের ইলেকশনটাও হয়ে যাওয়া উচিত। এ ব্যাপারে আপনার যদি কোনো মত থাকে, আমি প্রশ্ন রেখে দিই আপনার কাছে। জাতীয় পার্টি নিষিদ্ধের যে দাবি এখন উঠেছে, সেই জায়গায় সরকারের কি করণীয় এবং জাতীয় পার্টি নিষিদ্ধ হওয়া উচিত কিনা আপনাদের কোনো স্পেসিফিক পজিশন যদি আপনারা জানাতেন। যে আমার বক্তব্য হলো যে দেখেন, সবচেয়ে বড় সনদ হলো আগামী পার্লামেন্ট। জুলাই সনদ বলেন আর জুলাই ঘোষণা বলেন, সবচেয়ে বড় আগামী পার্লামেন্ট উইল ডিসাইড, এবং দে আর বাউন্ড টু ডিসাইড এই জুলাই সনদ টু ইমপ্লিমেন্ট করার জন্য আগামী পার্লামেন্ট সবচেয়ে বড় দায়িত্ব পালন করবে। এটা একটা বড় কমিটমেন্টের দিকে। আমি যেটা বলছিলাম যে জুলাই সনদ হলো কাইন্ড অফ কমিটমেন্টস, যেটা আইনের থেকেও ঊর্ধ্বে। এইটা সবাই আপনার বাস্তবায়ন করতে হবে। আর একটা কথা ডক্টর হেলাল উদ্দিন বললেন, কিন্তু জুনায়েদ সাকি যেটা বললেন যে সুপ্রিম কোর্টে পারমিশন নিয়ে এইটা আপনার রাখা, যে জুলাই সনদ বাস্তবায়ন করতে দলগুলো বাধ্য থাকবে যে দলই আপনার ক্ষমতায় যাক। এইটা সম্ভব কিনা আমি জানি না, যে আপনার সুপ্রিম কোর্ট কোনো রায়, কোনো এই যে পার্লামেন্ট সংবিধান সংশোধনের ব্যাপারে সুপ্রিম কোর্ট কোনো এটা দিতে পারে কিনা। যেমন ডক্টর হিলাউদ্দিন বলছেন যে 106 যে অবজারভেশনটা দিয়েছে যে একটা অন্তর্বর্তীকালীন সরকার দেশ পরিচালনা করতে পারে, তার ভিত্তিতে কিন্তু দেশটা পরিচালনা হচ্ছে। উনি বলছে যে না, 7 ধারায় কি জনগণের অভিপ্রায়, এইটা হলো আপনার একটা পলিটিক্যাল টার্ম, বুঝছেন? এটা কিন্তু কোনো সাংবিধানিক টার্ম না। সাংবিধানিক টার্ম হলো যে 106-এ যেটা বলা হচ্ছে যে এই সরকার একটি আপনার অন্তর্বর্তীকালীন সরকার উপদেষ্টা পরিষদ গঠন করে দেশটা চালাতে পারে। সুতরাং জুলাই ঘোষণাপত্রে দেখবেন, জুলাই ঘোষণাপত্র যেটা হয়েছে এর আগে, সেখানে উনি বলছে যে অন্তর্বর্তীকালীন সরকার নাকি বিপদে পড়বে। অন্তর্বর্তীকালীন সরকার যে বিপদে পড়বে না, কারণ জুলাই ঘোষণাপত্রের শেষে লেখা হয়েছে যে এই ডক্টর ইউনূস সরকারকে বা অন্তর্বর্তীকালীন সরকারকে পরবর্তী সংসদ তার সাংবিধানিক বৈধতা দিবে। সুতরাং আপনার বিপদে পড়ার কোনো কারণই নেই, এটা জুলাই ঘোষণাপত্রে বলা হচ্ছে। এখন একটা যেটা বলতে যাচ্ছে, আপনি জাতীয় পার্টির বিষয়টা বলছেন, যে জাতীয় পার্টি যে স্বৈরাচারের ব্রেন চাইল্ড ছিল, দোসরের থেকেও বড় কিন্তু ব্রেন চাইল্ড। যে ফ্যাসিবাদ হাসিনা যেভাবে বলতো, জাতীয় পার্টি সেই কাজগুলো করতো। এখন জাতীয় পার্টি ফ্যাসিবাদের ব্রেন চাইল্ড হওয়াতে আপনার 14 দলীয় জোটের রাশেদ খান মেনন, তারপরে ইনু ভাই, তারা যে কারণে গ্রেফতার হয়েছেন, বিচারের সম্মুখীন হয়েছেন, জাতীয় পার্টিরও সেটা হওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন যে সেইটা আপনার 5ই আগস্ট বা 8ই আগস্টের পরে সরকার গঠনের পরে যেভাবে মাফিয়াদের গ্রেপ্তার করা হয়েছিল, যেভাবে তাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল, গ্রেপ্তার, সে তখন জাতীয় পার্টির ব্যাপারে কেন চুপ করে থাকা হয়েছিল? জাতীয় পার্টিকে কেন তখন এই অবকাশটুকু দিল? এবং ঠিক যখন নির্বাচন কাছাকাছি আসলো, ঠিক এই সময় এসে আপনি এই ন্যারেটিভটা তুলছেন। যদি প্রথমে এই কথাগুলো বলতেন, তাহলে কিন্তু আমরা বুঝতাম যে আপনি আসলে এটা মিন করছেন। এখন যখন তুলছেন যে জাতীয় পার্টিকে, আমি কিন্তু নিষিদ্ধ করার পক্ষে, আমি ব্যক্তিগতভাবে, যেহেতু তারা স্বৈরাচারের দোষ ছিল, কিন্তু টাইমটা কখন, আপনি এখন কেন বলছেন? তার মানে আপনার অন্য কোনো উদ্দেশ্য আছে এখানে। সাথে সাথে একটা আপনার সম্পর্ক প্রশ্ন এসে চায় যে যে কারণে জাতীয় পার্টি নিষিদ্ধ হবে, ঠিক একই কারণে আমাদের এই যে প্রাসঙ্গিক এটা যে ডাকসু নির্বাচন, দেখেন ডাকসু নির্বাচনে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বলা হয়েছে যে স্কেডিউল ঘোষণা করা হয়েছে, বা ওই যে আপনার নিয়মকানুন, সেখানে বলা হয়েছে যে আওয়ামী লীগের কোনো বা ফ্যাসিবাদের পোস্টেড কোনো নেতাকর্মী ডাকসুতে নির্বাচন করতে পারবে না, এটা বলা হয়েছে না? কিন্তু তারপরেও তো আমরা দেখেছি যে ইসলামী ছাত্র শিবিরের কয়েকজন নেতার বিরুদ্ধে, যারা ডাকসুতে পোস্টেড হয়েছে, ডাকসুতে নমিনেশন পেয়েছে, তারা পূর্বে ছাত্রলীগ করত, তাদের ডাকসুর এই আইনে তারা তো আসলে প্রার্থী হতে পারে না ডাকসুর এই আইনে। কিন্তু হাইকোর্টের তো রিটটা সেটা দেখলাম যে আপনার তাকে প্রার্থী হওয়ার মতো করলো। তাহলে জাতীয় পার্টি একই অবস্থা, জাতীয় পার্টি যে কারণে নিষিদ্ধ হবে, আপনার 14 দল যে কারণে নিষিদ্ধ হবে, ডাকসুতে প্রতিদ্বন্দ্বিতা করতে গেলে আপনার শিবিরের
ওই যে সমস্ত প্রার্থী আগে আওয়ামী লীগ করেছে তাদেরও নিষিদ্ধ হওয়া উচিত, তাই না? আচ্ছা, আসবো আপনার কাছে। ডক্টর হেলালুদ্দিন, আপনার মন্তব্য শুনি, বেশ কয়েকটি প্রসঙ্গ এসেছে। হ্যাঁ, আমি ধন্যবাদ জানাচ্ছি আজুল ভাই, হেলাল ভাইকে, উনি খুবই গুরুত্বপূর্ণ কথা বলছেন। আসলে হয়েছে কি, যখন আমরা ভাইদের সাথে থাকি তখন আমরা থাকি সঙ্গী, আর যখনই আমরা দেশের পক্ষে যাই ওনাদের সাথে না থাকি তখন হয়ে যায় জঙ্গি। এটা মানে কেমন একটা, আপনি বলেন নাই, আপনি নেতা বলছে। আপনার প্রথম আমরা শুনলাম হলো আমাদের মহাসচিব, আমাদের প্রিয় মহাসচিব, এই যে জাতীয় পার্টি আর শিবিরের এই ইস্যুটা শেষ করি আবার কথা বলতে, আপনার কথা শুনে আমি কিছু বলিনি ভাই, আপনি আমার বড় ভাই, হ্যাঁ, আমার একই নামে নাম, একটু সবাই একটু সহিংসতামূলক আমরা কথা বলি। দেখেন, এখানে হলো যে আপনার হলো মহাসচিব বললেন যে দক্ষিণ পন্থার মানে উত্থান ঘটতেছে, আর আমাদের মহামান্য তারেক ভাই উনি আরও একটু আগ বাড়ায় বললেন যে দেশে জঙ্গিবাদের উত্থান হবে। তাহলে বলেন, এই কথাগুলোই কিন্তু ফেসিবাদ একসময় বলতো। এটা আপনারা আপনাদের গায়ে নিচ্ছেন কেন? আমাদের উত্থান কাদের হচ্ছে? তাহলে আপনাদের উত্থান হচ্ছে এটা স্বীকার করছেন? আমাদের উত্থান হচ্ছে দেখেই তো ওনারা বলতেছেন যে জঙ্গিবাদ হচ্ছে। তাহলে এই কথাগুলোই শেখ হাসিনা যখন বলতো তখন ওনারা বলতেন যে দেখছেন বিএনপি জামাত আমরা জঙ্গিবাদ, আর এখন ওনাদের সাথে নাই আমরা হয়ে গেলাম জঙ্গি, আর ওর সাথে যখন থাকি তখন হয়ে যায় সঙ্গী। এই হলো অবস্থা। যাই হোক, এখন বলেন ছাত্রলীগের এই যে কথাটা বললেন ভাই, এই বিষয়টা গোটা একটা দিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ সবগুলো মানে শ্রদ্ধেয় বিচারপতিরা সারাদিন আর অন্য কোনো কর্মকাণ্ড হয় নাই, এই একটা বিষয় নিয়েই ওনারা মানে শুনানি করছেন। করার পরে ওনারা বললেন যে এই রিটটা মেনটেনেবল না, এটা ডাকসু নির্বাচন হবে। কিন্তু একবার তো স্থগিত করলো, তারপরে আবার ঘুরে গেল কি করে? করলো তো হলো হাইকোর্টের একটা বেঞ্চ, এবং সেখানে যে দুজন বিচারপতি আছেন, একজন বিচারপতি আগের আমলে মানে নিয়োগকৃত, তো সেখান থেকে একটা রায় আসলো স্থগিত, এবং চেম্বার জজে সেটা মানে ওনার রায়টাকে স্থগিত করে দিলেন। দেওয়ার পরে উনি বললেন যে ঠিক আছে, আমি যেহেতু একা, আপনারা দুইজন রায় দিয়েছেন, আপনারা ফুল বেঞ্চে যান। ফুল বেঞ্চে অন্য কোনো কাজ হয় নাই, সারা দিনে কত মামলা ছিল, সবগুলো মামলা অফ থেকে এই বিষয়ের উপরে দীর্ঘ শুনানি হলো, তাদের পক্ষে বিপক্ষে সবগুলো হওয়ার পরে রায় আসলো যে এই কথাটা সঠিক নয়, যে ছাত্রলীগ বলে যে মানে অভিযোগটা দেওয়া হয়েছে। তাই এত কিছু হওয়ার পরেও আজুল ভাই, হেলাল ভাই, তাহলে জুলিয়াস সিজারের রিটটা কেন খারিজ করে দেওয়া হলো? জুলিয়াস সিজার সেটা আদালতকে বলেন, সেটা তো আমাকে বলার দরকার নাই, সেটা আদালতকে বলেন। প্যানেলের ভিপি জুলিয়াস সিজার একই অভিযোগ, জুলিয়াস সিজার সে নিজে বলেছেন, আত্মপক্ষ সমর্থন করেছেন যে আমি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় আমি ছাত্রদের টর্চার করেছি, এটার জন্য আমি ক্ষমা প্রার্থী। যখন সে নিজে আত্মস্বীকৃত যদি এরকম টর্চারকারী হয়, সে কিভাবে তার ভোটার লিস্টে নাম থাকে? ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা বলছে যে আপনাদের ভিপি এবং জিএস প্রার্থী ওরা একসময় ছাত্রদের রাজনীতি করতে গত 17 বছর। ওকে, ছাত্রলীগের রাজনীতি যদি তারা করে থাকে, আমি তো ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, আপনি ছিলেন এক সময়, এখন যারা কারেন্ট ছাত্র তাদের চাইতে তো আমরা বেশি জানি না। তারাই তো বলছে তারা ভোট দিবে কি না দিবে, দেখেন ভোটটা হয়ে যাক। না, ভোটের জন্য না, আমি বলছি যে লজিকটা কি, যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিয়ম করছে যারা ছাত্রলীগ করছে পোস্টেড তারা নির্বাচনে প্রার্থী হতে পারবে না। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা প্রমাণ দিচ্ছে যে আপনাদের প্যানেলের 2-3 জনের বিরুদ্ধে যে তারা ছাত্রলীগ করতো, এবং তার প্রমাণও আছে। আমি তো সেই কথাই বলতেছি, কি প্রমাণ আছে? সেই প্রমাণ ভাইস চ্যান্সেলর পর্যন্ত টেকে নাই, সেই প্রমাণ আপনার ওখানকার ট্রাইব্যুনাল টেকে নাই, সেই প্রমাণ হাইকোর্টে এসে একটা বেঞ্চ তাদেরকে বললো যে ঠিক আছে এটা স্থগিত, বাট এখানে সুপ্রিম কোর্ট বললো যে এটা নয়।